Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমার নাম ডক্টর রুচিতা চক্রবর্তী। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা এই কোর্সটা করছি লেবার লয়ের ওপরে এবং আজকে আমরা এখন করতে চলেছি লেকচার 2। যেহেতু আগের লেকচারে আমরা এটা ডিসকাস করেছিলাম যে আমাদের যে শ্রম আইন রয়েছে সেখানে অনেক কটা আইন থাকা সত্ত্বেও এই লেবার কমিশন আমরা শেষের দিকে যখন ডিসকাস করেছিলাম আমরা দেখেছিলাম 2002-তে এই লেবার কমিশন থেকে একটা রেকমেন্ডেশন এসেছিল যেটা বলেছিল যে আমাদের যে লেবার লগুলো রয়েছে, শ্রম আইনগুলি রয়েছে, এতগুলো শ্রম আইনকে আমরা একত্রিত করে কম আইনে বানানো যাতে হয় এবং সেইটাই মাথায় রেখে 4টে শ্রম আইন খুব রিসেন্টলি 2019 থেকে 21-এর মধ্যে 4টে শ্রম আইন আমরা তৈরি করেছি। এই শ্রম আইনগুলি নতুন কিছু নয়, আমাদের যে পুরনো শ্রম আইনগুলি ছিল সেইগুলোকেই আমরা একত্রিত করে 4টে আইনের একটা আমব্রেলা টাইপের একটা 4টে আইনের আন্ডারে আমরা এনেছি। তো সেখান থেকে আমরা শুরু করব। আজকে প্রথম লেকচার হচ্ছে কোড অন ওয়েজেস, যেটা 2019 সালে আমরা তৈরি করি। ওয়েলকাম অল অফ ইউ। প্রথমে আমরা দেখব সূচিপত্র। এখানে আমরা শুরু করব কোড অন ওয়েজেস, যেটা 2009-এ হয়েছে, সেটা সংক্রান্তে কোডের প্রথমে আমরা ভূমিকা দেখব, মজুরির বিধানের গুরুত্ব এবং প্রভাব এবং মজুরির ধারণা। মজুরি বলতে আমরা কি বুঝি এবং মজুরি রিলেটেড আরো যা যা জিনিসপত্রগুলো রয়েছে, আইনি ব্যাপারগুলো রয়েছে, সেগুলো আমরা এই লেকচারের মাধ্যমে বুঝবো। তাহলে প্রথম হচ্ছে কোড অন ওয়েজেস এর ভূমিকা। কোড অন ওয়েজেস, যেটাকে আমরা বলবো, যেটা 2019-এ বানানো হয়, এটা হচ্ছে একটা মজুরি সংক্রান্ত কোড অথবা কোড অন ওয়েজেস। 23শে জুলাই 2021-এ এই শ্রম মন্ত্রী শ্রী সন্তোষ গাঙ্গুয়ার দ্বারা লোকসভায় উত্থাপন করা হয়। এই আইনটি ভারতের সমস্ত কর্মসংস্থানে মজুরি এবং বোনাস প্রদানকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে প্রবর্তিত হয়। এখানে বলে রাখা প্রয়োজন যে 2019 সালের আগেও কিন্তু ভারতে মজুরি সংক্রান্ত একাধিক আইনের অস্তিত্ব ছিল এবং বর্তমানেও তারা রয়েছে, কিন্তু এই সমস্ত আইনগুলি বিভিন্ন সময়ে প্রণীত হওয়ার কারণে এদের পরিচালনায় বেশ কিছু ব্যবধান এবং সমস্যা দেখা দেয়। যে কোনো শিল্প, বাণিজ্য, ব্যবসা বা উৎপাদনের ক্ষেত্রে মজুরির গুরুত্ব অপরিসীম। ফলে শ্রম আইনি কাঠামোতে এই কোড অন ওয়েজেসের প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখযোগ্য। এইখানে একটা কথা বলে রাখা দরকার, যেমন আমরা দেখেছিলাম বা আমরা জানি যে ভারতের স্বাধীনতার আগে থেকেই কিন্তু আমাদের দেশে এরকম প্রচুর শ্রম আইন ছিল এবং তার মধ্যে থেকে অনেক কটা আইন আমরা এখনো দেখি, এখনো আমরা ইমপ্লিমেন্ট করছি এবং এরকম প্রচুর আইন আছে যেগুলোকে আমরা বদলে ফেলেছি। কিন্তু কিছু আইন যেগুলো আমরা বদলে ফেলিনি বা যে আইনগুলোকে আমরা এখনো ফলো করছি, সেই ধরনের আইনগুলিকে আমরা এই সময়ের সাথে পরিবর্তনের যে প্রয়োজনীয়তা আমরা দেখেছিলাম, সেই কনটেক্সটে আমরা এই আইনগুলিকে এখন একত্রিত করছি। কোড অন ওয়েজেসে ওয়েজ রিলেটেড আমাদের যতগুলো আইন ছিল বলাটা হয়তো ভুল হবে, এখানে আমি বলে রাখি, সেই আইনগুলো কিন্তু আমরা এখনো মানছি। কোড অন ওয়েজেস, যেটা 2019 সালে তৈরি করা হয়, সেই আইনটা অফিসিয়ালি এখনো কিন্তু গ্যাজেটেড হয়নি, নোটিফাই হয়নি এবং যে কোনো আইন যতক্ষণ নোটিফাই না হচ্ছে সেই আইনগুলিকে আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি না, সেই আইনগুলো এখনো প্রণয়িত হচ্ছে না। সেই কারণে আমরা পুরোনো আইনগুলোকেও একটু বুঝবো বা পুরোনো আইন থেকে নতুন এই কোড অন ওয়েজেস যখন এসেছে সেই আইনগুলোতে কি কি ধরনের পরিবর্তন আমরা দেখলাম বা কি কি জিনিসপত্র নতুনভাবে আমরা আইনগুলোতে এনেছি, সেই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করব। তাহলে প্রথমেই দেখে নেব যে এই কোডটি নিম্নলিখিত 4টি আইনকে প্রতিস্থাপন করে। সেগুলো কি কি আইন? পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট, যেটা 1936 সালের ছিল, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট,
যেটা 1948 সালের ছিল, পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট যেটা 1965 সালের, এবং ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট যেটা 1976 সালে, বা এটা বোঝানো যে সেই কত দিনের মধ্যে দিতে হবে। প্রথমেই দেখিনি, আমি রিপিট করছি এই জায়গাটা, আগেরটুকু কেটে দেওয়া হবে। প্রথমেই দেখে নিই যে এই যে 4টে আইন রয়েছে, এগুলো ছোট ছোট করে সংক্ষিপ্তভাবে বুঝে নিই যে আইনগুলো কি কি দেখে। প্রথমে হচ্ছে পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট, যেমন নামটা বলছে, এই আইনটা এটা দেখায় যে যখন কোনো কর্মী, কোনো শ্রমিক কাজ করছে কারখানাতে বা কোনো অফিসে, সেখান থেকে তাকে নিয়মিতভাবে বেতনটা দিতে হবে। মাসের কত তারিখের মধ্যে দিতে হবে, কিভাবে দিতে হবে, সেই ধরনের জিনিসপত্রগুলো এই আইনটাতে রয়েছে। তারপরেরটা হচ্ছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। মিনিমাম ওয়েজেস এর মানে যখন কোনো নিয়োগকর্তা শ্রমিককে দিয়ে কোনো কাজ করাচ্ছে, তার একটা ন্যূনতম মজুরি রয়েছে, সেই ন্যূনতম মজুরিটা কিন্তু সরকার থেকে ঠিক করে দেওয়া হবে। সেই ব্যাপারগুলো কিভাবে দেখবো আমরা, সেটা এই মিনিমাম ওয়েজেস অ্যাক্টে রয়েছে। পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট, আবার যেমন নামটা বোঝায়, বোনাসের অর্থ হচ্ছে যে কোনো সংস্থানে সারা বছরে যা মুনাফা বা যা লাভ, প্রফিট আমরা যেটাকে বলি, সে যেটা অর্জন করেছে তার একটা পার্ট সেটা শ্রমিকদেরকে দিতে হবে। সেটা কিভাবে দেবে, কত পোর্শনে দেবে, কত পার্সেন্টেজে দেবে, সেই জিনিসগুলো এই আইনটাতে রয়েছে। এবং লাস্টে যেটা, সেটা হচ্ছে ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট। ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট একটা খুব গুরুত্বপূর্ণ আইন। যেমন বৈষম্যর একটা ব্যাপার তো আমাদের সমাজে রয়েছে। ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট 1976 সালে আনাটা এই জন্য প্রয়োজন ছিল, কারণ এটা দেখা গিয়েছিল যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে এরকম প্রচুর নিয়োগকর্তারা ছিলেন যারা বৈষম্য তৈরি করতেন। অর্থাৎ ছেলে এবং মেয়ে লিঙ্গর ভিত্তিতে তারা এই মজুরিটাকে আলাদা আলাদা করে দিতেন। যেমন ছেলেরা স্বাভাবিকভাবেই বেশি মজুরি পেতেন এবং মহিলারা সেই একই কাজের জন্য কম মজুরি পেতেন। এই জিনিসটাকে দেখার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্ট 1976 সালে আনা হয়। এখানে বলে রাখা প্রয়োজন যে শ্রম আইনের কোডগুলি এখন সরকারি গেজেটের দ্বারা নোটিফাই হয়নি। এর ফলে বর্তমানেও মজুরি সম্পর্কিত আইন বলতে ঊর্ধ্বলিখিত 4টি আইনই এ যাবৎ প্রযোজ্য। কোড অন ওয়েজেস মূলত নিয়ন্ত্রণ করে মজুরি প্রদান করা এবং বোনাস প্রদান করা। যে কোনো সংস্থান যেখানে কোনো শিল্প, বাণিজ্য, ব্যবসা বা উৎপাদনের ব্যবস্থা রয়েছে, কোড অন ওয়েজেস বিশেষভাবে সেই সব জায়গাতে প্রযোজ্য। এই কোডটি 9টি অধ্যায় বা চ্যাপ্টার এবং 67টি ধারা মানে সেকশন এবং 26টি ক্রমাগত ব্যবহৃত পদের সংজ্ঞা বা ডেফিনিশন রয়েছে। এবার আমরা দেখব এই মজুরি প্রবিধানের গুরুত্ব কি এবং তার কি কি প্রভাব রয়েছে। প্রথমে গুরুত্বগুলো দেখি। তাহলে ভারত সরকারের দ্বারা শ্রম আইন সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে প্রবর্তিত 4টি শ্রম কোডের মধ্যে মজুরি কোড 2019 সালে এটা হলো প্রথম এবং অন্যতম। বিদ্যমান মজুরি সম্পর্কিত আইনের জটিলতাকে সরলীকরণ, সুসংহতকরণ এবং যুক্তিসঙ্গত করার জন্য এই আইনটি প্রণয়িত করা হয়েছে। মজুরি সংক্রান্ত কোড 2019 ভারতের একটি গুরুত্বপূর্ণ আইন, যা মজুরি, বোনাস এবং সমান পারিশ্রমিক সম্পর্কিত আইনগুলিকে একীভূত করে এবং সরলীকরণের লক্ষ্যে কাজ করে। এটি মজুরি এর একটি অভিন্ন সংজ্ঞা প্রতিষ্ঠা করে। এখানে আরেকটু বলে রাখা দরকার যে আমরা যখন আইন পড়ছি, আইন বুঝছি বা আইন নিয়ে আলোচনা করছি, সংজ্ঞার একটা বিশাল বড় গুরুত্ব কিন্তু আইনে রয়েছে। তা কেন? কারণ
যতক্ষণ আমরা কোনো শব্দকে সংজ্ঞায়িত না করছি, তার অর্থটা কিভাবে নেওয়া হবে, বোঝা হবে, বা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেই জায়গাগুলোকে ভালো করে বোঝার জন্য কিন্তু সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ। এবার এই বারবার এই সংজ্ঞার প্রসঙ্গটা আমি কেন আনছি, এই যে আমাদের আগে 4টে আইন ছিল, যেই আইনগুলোকে আমরা একত্রিত করলাম, করে আমরা এই কোড অন ওয়েজেস 2019 সালে নির্মাণ করলাম। এই 4টে আইনের মধ্যে কিন্তু সবকটা আইনে ওয়েজ শব্দটি বা রেমিউনারেশন, যেমন লাস্ট যেই ইয়েটা দেখলাম আমরা, এই যে ইকুয়াল রেমিউনারেশন, এখানে কিন্তু শব্দটাই রেমিউনারেশন আছে। আচ্ছা, এই দেখুন এইখানে এই যে দুটো আইন, এই দুটোতে কিন্তু কথাটা বলছে ওয়েজেস, ঠিক আছে। এখানে বোনাসের কথা হচ্ছে, যাকে আমরা এখানেও ওয়েজটাকে ধরে নিতে পারি, অথচ এই জায়গাটাতে কিন্তু বলছে রেমিউনারেশন। এইটা একটা বিশাল বড় অস্পষ্টতা তৈরি করছিল। কারণ যখন কোনো ধরুন কোনো মামলা আসছে কোর্টের কাছে, আদালত যখন ব্যাপারটাকে দেখছে, আদালত তো একটা জিনিসকে সংজ্ঞার মাধ্যমেই বিচার করবে, এবং সেই সংজ্ঞাটা আলাদা আলাদা আইনে, যেমন পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট কিন্তু 1936 সালে, এবার যখন 1948 সালে মিনিমাম ওয়েজেস অ্যাক্টটা বানানো হয়, সেই সময় কিন্তু ভারত স্বাধীন হয়ে গেছে, এবং স্বাধীনতার পরের সময় এবং স্বাধীনতা থেকে 10-15 বছর আগেকার সময় স্বাভাবিকভাবে একটা সামাজিক পরিবর্তন ঘটেছে। ওয়েজ কথাটির যে কনসেপ্টটা, যেটা মিনিমাম ওয়েজেস অ্যাক্টে আছে, সেটা কিন্তু পেমেন্ট অফ ওয়েজেসের থেকে একটু কনটেক্সটটা বা পরিপ্রেক্ষিতটা ওইখানে একটু আলাদা হয়ে যায়। আবার পেমেন্ট অফ বোনাসের কথা যখন আমরা বলছি, বোনাস তো আর মজুরির উপরন্ত যেটা দেওয়া হচ্ছে সেটা বোনাস হচ্ছে, ফলে এই ক্ষেত্রেও একটু বৈষম্যতা আমরা দেখছি। এবার যখন আমরা 1976-এ যাচ্ছি, সেখানে কিন্তু ওয়েজ কথাটা না বলে এখানে রেমুনারেশন বলছে। তার কি কারণ? ওয়েজ আর রেমুনারেশনের মধ্যে কি আদৌ কোনো তফাৎ আছে? এগুলো কি দুটো ভিন্ন কথা, নাকি এই দুটোর একই মানে আমরা দাঁড়াবো? এবার এই প্রশ্নগুলো যখন আইনত আমরা জিনিসগুলোকে আনছি, যেহেতু আমাদের আইনটা একটা লিখিত আইন, এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে এই সংজ্ঞাগুলিকে কিন্তু খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। এই যে সংজ্ঞাগুলোর কথা আমরা এখন উল্লেখ করছি, সেগুলো যদি আলাদা আলাদা আইনে আলাদা আলাদাভাবে সংজ্ঞায়িত থাকে, একই শব্দ আলাদা আলাদা আইনে আলাদা আলাদাভাবে সংজ্ঞায়িত, সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম বা চ্যালেঞ্জ কিন্তু দেখা যায়। এবং সেইটাকে অতিক্রম করার জন্যই এই যে 4টে আইন, এগুলোকে একত্রিত করে সংজ্ঞায়িত আমরা যখন করলাম এই একই শব্দগুলিকে, তার একটাই অর্থ দাঁড়ালো। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা জিনিস। আচ্ছা, তাহলে এটি মজুরি আর মজুরির একটি অভিন্ন সংজ্ঞা প্রতিষ্ঠান করে এবং সারা দেশে ন্যূনতম মজুরির মান নিশ্চিত করে, যা নিয়োগকর্তা এবং কর্মচারীর উভয়কেই প্রভাবিত করে। এই কোডটি মজুরি এবং বোনাস প্রদানের প্রক্রিয়াকে সহজ করে, শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রচার করে এবং মজুরি বিরোধী সম্পর্কিত মামলা মোকদ্দমা হ্রাস করার লক্ষ্যেও এটি কাজ করে। এই কোড অন ওয়েজেসের কিছু মূল দিক আছে, সেগুলির সারাংশ হলো, প্রথমত, এই কোডটিতে রয়েছে মজুরির অভিন্ন সংজ্ঞা। আগে যখন আলাদা আলাদা করে, তখন সংজ্ঞাগুলির মধ্যে প্রথমেই সামঞ্জস্য গঠন করে এবং সকল প্রকারের পার্থক্যগুলো নিষ্পত্তি হয়। অতএব এই কোডটি পূর্বে ব্যবহৃত একাধিক সংজ্ঞার প্রতিস্থাপন করে যা সকল শিল্পের জন্য মজুরির একটি একক অভিন্ন সংজ্ঞা প্রবর্তন করে। এই সমীকরণ মজুরির গণনাকে এবং আবার স্টার্ট করছি। অতএব এই কোডটি পূর্বে ব্যবহৃত একাধিক সংজ্ঞা প্রতিস্থাপন করে যা সকল শিল্পের জন্য মজুরি একটি একক অভিন্ন সংজ্ঞা প্রবর্তন করে। এই সমীকরণ মজুরি গণনাকে সহজ করে এবং নিয়োগকর্তা ও কর্মচারী উভয়ের জন্যই বিভ্রান্তি কমায়। দ্বিতীয়ত, এই কোডটি ন্যূনতম মজুরি এবং সময় মতো মজুরি দেওয়া, অর্থাৎ
টাইমলি পেমেন্ট, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ যদি আমরা এই আইনটাকে আমরা যখন বিবেচনা করছি। কারণ মজুরি তো শুধু দিলেই হলো না, যে কোনো পরিবারে যখন এক শ্রমিক কাজ করছে, এবং শুধু শ্রমিক না, যে কেউ যখনই কেউ কাজ করছে, মাইনাটা যেটাকে আমরা বলি মজুরি, এই লেবারের ভাষাতে যখন আমরা মজুরি কথাটা বলছি, মজুরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ধরুন মাস ভরে কাজ করে গেলাম, অথচ মজুরিটা আমরা পেলাম 2 মাস বাদে, 3 মাস বাদে, 4 মাস বাদে। এটা বুঝতে হবে, এবং আইন এটা খুব ভালো করে বিবেচনা করে যে একটা পরিবারকে যখন চলতে হবে তখন তো সময় মতো একটা নিয়মিতভাবে টাকার উপার্জন করা প্রয়োজন। টাকাটা যদি না আসে তাহলে সংসারটা চলবে কি করে? এবং একটা শ্রমিকের ওপরে অন্তত পক্ষে 3 জন বা 4 জন ব্যক্তি ডিপেন্ডেন্ট, এবং সেই ক্ষেত্রে যদি আমি মজুরিটা সময় মতো না দিই তাহলে স্বাভাবিকভাবেই এটাও একটা প্রতারণার বিষয় হয়ে দাঁড়াচ্ছে সেই শ্রমিকের জন্য। সেই দিকটা বোঝার জন্য, এবং আরেকটা কথা, এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে এই পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট যেমন যখন আসেনি, মাসের পর মাস শ্রমিকদেরকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছে নিয়োগকর্তারা, অথচ যখন তাদেরকে টাকা দিতে হবে, মাইনা দিতে হবে, মজুরি দেওয়ার সময় তারা কিন্তু পিছু পা হচ্ছে। তারা সেটা দিচ্ছেন না, বা দিলেও তারা কম দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কত সময়ের মধ্যে দিচ্ছেন, এই জায়গাগুলোকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে। এবং সেই কারণেই যখন আইনটা আমরা যখন নতুনভাবে দেখছি, নতুনভাবে যখন আইনটা বানানো হচ্ছে, সেই সময়ও কিন্তু এই যে এই টাইমলি পেমেন্ট, অর্থাৎ মজুরিটা যাতে সময় মতো শ্রমিককে দেওয়া হয়, সেই জায়গাটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হয়েছে। টাইমলি পেমেন্টের বিধান সুনিশ্চিত করে। কোর্টটি সংগঠিত ও অসংগঠিত খাতের সকল কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি এবং সময় মতো মজুরি প্রদানের বিধানগুলোকেও সর্বজনীন করে। এবার এই জায়গাটাতে দেখতে হবে সংগঠিত এবং অসংগঠিত, অর্থাৎ অর্গানাইজড সেক্টর এবং আনঅর্গানাইজড সেক্টর। যখন মজুরির কথা হচ্ছে, একজন ব্যক্তি যখন তার শ্রম দিয়ে, মানে অর্থাৎ সে যখন শ্রমিক হচ্ছে, সে সংগঠিত সেক্টরে হচ্ছে না অসংগঠিত সেক্টরে হচ্ছে, সেইটা কিন্তু আইনকে সেইটার মধ্যে বৈষম্য কিন্তু তৈরি আইন করতে পারে না। একজন ব্যক্তি যখন সে শ্রমিক, সে সংগঠিত সেক্টরেই হোক কি সে অসংগঠিত সেক্টরেই হোক, তার মজুরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে সকল জিনিসগুলো আমরা আলোচনা করছি, যেমন কতটা মজুরি দেওয়া হবে, ন্যূনতম মজুরি কি হবে, কখন সেই মজুরিটা দেওয়া হবে, কত সময়, কত পিরিয়ড অফ গ্যাপের মধ্যে সে মজুরিটা দেওয়া হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইররেসপেক্টিভ অফ দ্য সেক্টর প্রত্যেকটি শ্রমিককে দিতে হবে, এবং প্রত্যেকটি শ্রমিকের সেটা ন্যায্য প্রাপ্য। এই জায়গাটা তো এই নতুন কোর্টটি কিন্তু কিছু কিছু প্রবিধান নির্মাণ করেছে। এটি নিশ্চিত করে যাতে কর্মীরা ন্যায্য মজুরি পান এবং সময় মতো মজুরি বিতরণ করা হয়, কর্মীদের শোষণ রোধ করে এবং জীবনযাত্রার মৌলিক মান উন্নীত করে। অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই কোডটির মূল উদ্দেশ্য হলো সমান পারিশ্রমিক সুনিশ্চিত করা। এই আইন মজুরি, নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য যেটা ইকুয়াল রেমিউনারেশন অ্যাক্টের কথা হচ্ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু, যেটা একটু আগে আইনটার কথা বলছিলাম, লিঙ্গভিত্তিক বৈষম্য, সেইটাও কিন্তু যেহেতু ভারতীয় সমাজে, ভারতীয় লেবার কনটেক্সটে এটা বেশ এই বৈষম্যটা বেশ জাগ্রত হয়েছিল, এবং লিঙ্গর ভিত্তিতে পুরুষ এবং মহিলাকে একই কাজের জন্য আলাদা আলাদা রকমের মজুরি দেওয়া হচ্ছিল। সেটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যে এই আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে, এই জায়গাটাকেও, এই দৃষ্টিভঙ্গিটাকেও দেখা হয়েছে। বৈষম্য নিষিদ্ধ করে। এটি নিশ্চিত করে যে কর্মীর লিঙ্গ নির্বিশেষে সমান কাজের জন্য সমান বেতন পাবে, অর্থাৎ যে কোনো কাজে মহিলা এবং পুরুষ উভয়কেই সমান বেতন দিতে হবে। যদিও এটা একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু যখন নৈতিকতা কাজ করে না, আইনকে সেই ক্ষেত্রে কিন্তু আগে আসতে হয়। আইন সেই ক্ষেত্রে আগে এসে আইনত যখন একটি বিধান বা একটি বিধি বানাচ্ছে, সেই ক্ষেত্রে নৈতিকতা কাজ করুক আর না করুক, নিয়োগকর্তা সেটা ইচ্ছে হোক আর না হোক, নিয়োগকর্তাকে কিন্তু সেটা মানতেই হবে, এবং সেই জায়গা থেকে এই আইনটার গুরুত্ব আরো বেশি বেড়ে যাচ্ছে।
চতুর্থত, এই কোড 4টি বিদ্যমান শ্রম আইনকে একত্রিত করে। আমরা আগেই দেখেছি যে ভিন্ন আইন থাকার দরুন আইনের সংজ্ঞা এবং সম্পাদনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়, যেটা এই আইন দ্বারা একত্রীকরণের ফলে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তাছাড়া এই কোডটি নিয়োগকর্তাদের জন্য সম্মতির জটিলতা, মানে কমপ্লেক্সিটি ইন ক্রিয়েটিং কনসেনসাস, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা। এরকম বহু কারখানার মালিক হতে পারেন অথবা নিয়োগকর্তা হতে পারেন যারা হয়তো কিছু কিছু এক্সট্রা ফেসিলিটি কিছু কিছু লোকজনকে, তাদের শ্রমিকদেরকে দিচ্ছে। আবার এরকমও হতে পারে কিছু নিয়োগকর্তা যারা দিচ্ছেন না, বা যারা ন্যূনতম ব্যাপারটা পর্যন্ত দিচ্ছেন না। ফলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, একটা বৈষম্য তৈরি হচ্ছে। যে শ্রমিক একটা জায়গায় কাজ করছে এবং একটা কারখানায় কাজ করছে, সে কিছু ফেসিলিটি পাচ্ছে। অন্য শ্রমিক যে ওই একই জায়গায় অন্য কারখানায় কাজ করছে, সে হয়তো সেই ফেসিলিটিগুলো পাচ্ছে না। এইটাও কিন্তু সমাজে একটা বিশাল বড় বৈষম্যতা এবং ভিন্নতা তৈরি করে। এই জায়গাটা থেকেও যদি আমরা দেখি, এই যে ক্রিয়েটিং কনসেনসাস, অর্থাৎ প্রত্যেকটি নিয়োগকর্তার মধ্যে একটা দায়িত্ব থাকতে হবে, যেটা আইনত তাদের উপরে দেওয়া হবে, যে তারা কিভাবে তাদের শ্রমিকদেরকে পরিচালনা করবে, এবং সেই পরিচালনাটা যাতে একই রকম ভাবে হয়, যাতে সমাজে এই বৈষম্যটাকে আমরা দূর করতে পারি, সেই জিনিসটাও কিন্তু এই আইনগুলি দেখছে। এবার কনসেনসাস তৈরি করা তো অত সহজ নয়। প্রত্যেকটা নিয়োগকর্তা তো একই রকম ভাবে ভাববেন না বা একই জিনিস করবেন না। তাহলে সেই জায়গাটাতেও কিন্তু আইন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, আইন একটা খুব গুরুত্বপূর্ণ রোল কিন্তু রয়েছে। আইন সেই জায়গাটাতে এসে যখন সে একটা বিধি বানাচ্ছে বা একটা বিধান তৈরি করছে যে আপনাকে এইটুকু, এই ন্যূনতম ব্যাপারটুকু করতেই হবে, সেইখানে সে নিয়োগকর্তা চান বা না চান, তার অন্য নিয়োগকর্তাদের সাথে সে একমত হন কি না হন, কনসেনসাস কিন্তু একটা তৈরি হবেই। তো এই একটা কমপ্লেক্সিটি রয়েছে, মানে অর্থাৎ এটা যে একটা জটিলতা কাজ করে, এই জটিলতাটাকেও কিন্তু আইন দূর করছে। এবং এই যে 2019-এর কোড অন ওয়েজেস, সেটা এই দিক থেকেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পঞ্চমত, এই কোডটি নিশ্চিত করে যে আইনটি যাতে উন্নত মানের সম্মতি পায় এবং যাতে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা যেতে পারে। এই কোডটি একটি ওয়েব ভিত্তিক, অর্থাৎ আমরা এখন টেকনোলজির যুগে রয়েছি, যেখানে আমরা ইনফ্যাক্ট আমাদের এই কোর্সটাও অনলাইন হচ্ছে। তো টেকনোলজির যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমাদের প্রতিদিন জীবনের মধ্যেও রয়েছে, সেটাকে তো অস্বীকার করতে পারি না। ফলে যখন এই নতুন আইনগুলো 2019 সালে যখন এই আইনটা তৈরি হয়, সেই আইনটাও কিন্তু এই ওয়েব ভিত্তিক জিনিসটাকে নিয়েছে। কিভাবে নিয়েছে এবং ইমপ্লিমেন্ট করছে? ওয়েব ভিত্তিক পরিকল্পনা প্রবর্তন করে এবং পরিষদদের ভূমিকাকে পরিদর্শক কাম ফেসিলিটেটর, অথবা যেটাকে আমরা বলছি ইন্সপেক্টর কাম ফেসিলিটেটর, পরিবর্তন করে। এর লক্ষ্য মজুরি আইনের সাথে সম্মতি উন্নত করা এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরো দক্ষ করে তোলা, আরো এফেক্টিভ করে তোলা, যাতে যে আইনগুলো রয়েছে, আইন তো আজকে থেকে নয়, আইন তো ধরে রাখুন 100 বছর ধরে রয়েছে। 100 বছর যদি আমরা নাও বলি, অন্তত পেমেন্ট অফ এজেস একটাই যেমন 1936 সালে, ফলে কম করে হলে 70, 80, 90 বছর ধরে এই আইনটা রয়েছে। তাহলে এই যে এত সময় থেকে আইনটা রয়েছে, এর ফলে কি পরিবর্তন যেটা এসেছে সেটা কতটা এফেক্টিভ, সেটা দেখার বিষয় একটা। এবং যেমন আমরা আগে আলোচনা করছিলাম যে পরিবর্তনের সাথে, সময়ের পরিবর্তনের সাথে যখন সামাজিক ব্যবস্থা পরিবর্তন হয়, অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন হয়, আইনের পরিবর্তন হওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে এই যে এই একটা আইন কতটা দক্ষভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে, অর্থাৎ তার এফেক্ট কতটা হচ্ছে, সেটা দেখার জন্য কিন্তু আইন, এই নতুন যে আইনটি হয়েছে সেটার আলাদা একটা পরিমাপ রয়েছে। এছাড়া এই আইনটি কর্মচারী এবং নিয়োগকর্তাদের জন্য বেশ কিছু সুবিধা প্রদান করে। এই কোডটি নিশ্চিত করে যে কর্মীরা সময় মতো তাদের মজুরি পান, বিলম্ব এবং সম্ভাব্য আর্থিক সমস্যা রোধের চেষ্টা করে। এই নিয়োগকর্তাদের দ্বারা শোষণ থেকে কর্মীদের রক্ষা করে এবং একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত কর্মপরিবেশ গড়ে তোলে।
চুক্তিবদ্ধ কর্মীরাও অর্থাৎ কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, এটা আরেকটা দেখার বিষয়। আমরা যখন মজুরির কথা বলছি, সবাই যে পার্মানেন্টলি কাজ করবে বা সবার মজুরি যে মাসিকই হবে তার কিন্তু কোনো মানে নেই। কন্ট্রাক্টের বেসিসে যারা কাজ করে তারা কিন্তু কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, এবং তাদের মজুরির ক্ষেত্রে কি কোনো রকম কোনো পরিধান আলাদা রকম রয়েছে? তারা কি অন্যভাবে বিচার করা হয়? তাদের কি অন্যভাবে কিছু দেখা হয়, কিছু এক্সট্রা দেওয়া হয় বা কম দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, সেই জিনিসগুলো এই কোডটি দেখছে। এবং তারাও এই কোডটি থেকে উপকৃত হন, কারণ এটি নিশ্চিত করে যে তারা সময় মতো তাদের মজুরি এবং বোনাস পান। অপরদিকে নিয়োগকর্তাদের জন্য এই কোডটি বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করে, যেমন এই কোডটি একাধিক আইনকে একত্রিত করে এবং মজুরির একটি অভিন্ন সংজ্ঞা প্রদান করে, যা নিয়োগকর্তাদের জন্য সম্মতি সহজ করে। এটি মজুরি বিরোধ সম্পর্কিত মামলা মোকদ্দমা হ্রাস করে এবং অসম্মতি অথবা নন কমপ্লায়েন্স মানে একটা আইন রয়েছে কিন্তু আমি সেই আইনটা মানছি না, সেই আইনটা না মানলে তার কি পরিণতি হতে পারে সেই জায়গাটাকে নন কমপ্লায়েন্স। এবং মানছি না বলে তাকে আমি শাস্তি দিলাম, এই লেবার ল যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার লেজিসলেশন, সেই জায়গাটা থেকে কিন্তু আবার বুঝতে হবে আইন আমরা যখন বানাচ্ছি বা আইনকে যখন আমরা বিশ্লেষণ করছি, একজন একটা কাজ করলো না, নন কমপ্লায়েন্স কিছু করলো, তার ফলে তাকে আমরা জেলে পুরে দিলাম, তাতে কি সেই শ্রমিকের কোনো লাভ হলো? শ্রমিকের তো লাভ হবে যখন সে কমপ্লায়েন্ট হবে, অর্থাৎ সময় মতো তাকে তার মজুরি দেবে, বাকি যা যা ফেসিলিটি আছে সমস্ত ফেসিলিটি দেবে। তাহলে আইন যখন তৈরি হচ্ছে, আইন কিন্তু শুধুমাত্র এই দ্বন্দ্বের মাপটা দেখে কিন্তু বানানো যায় না। আইন যখন আমি প্রচলন করছি, আমাকে মাথায় রাখতে হবে আইনটা আমি এইভাবে বানাবো যে যাদের উপর ওই আইনটা প্রযোজ্য তারা যাতে সেই আইনটা মানে, এবং মেনে যারা সেটা থেকে, সেই আইন থেকে যারা কিছু পাচ্ছেন, যাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, তারা যাতে আলটিমেটলি প্রোটেক্টেড হয়। ফলে পানিশমেন্ট অথবা দ্বন্দ্ব রিলেটেড ব্যাপারটা লেবার লতে আমরা কম দেখতে পাবো। আমরা লেবার লতে দেখবো কমপ্লায়েন্স হচ্ছে কি হচ্ছে না, প্রত্যেকটা নিয়োগকর্তা সময় মতো, ঠিক মতো বা ভালো মতো তাদের যে শ্রমিক আছে তাদের সাথে ব্যবহার করছেন কিনা, সময় মতো মজুরি দিচ্ছেন কিনা, এবং বাকি যা যা যাবতীয় ফেসিলিটি আছে সেগুলো দিচ্ছে কিনা। পরিশেষে এটা বলা যেতে পারে যে এই কোডটি সামাজিক নিরাপত্তা অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। যদিও আমরা যখন এই মজুরি কোডের কথা বলছি, অর্থাৎ কোড অন ওয়েজেসের কথা বলছি, সোশ্যাল সিকিউরিটিটা আমরা বিশেষভাবে দেখব না। সোশ্যাল সিকিউরিটির একটা আলাদা পুরো কোডই বানানো হয়েছে। এরকম যা যা আইন আমাদের দেশে প্রচলিত ছিল সোশ্যাল সিকিউরিটি সঙ্গত, সেগুলো একটা আলাদা কোড তৈরি হয়েছে, এবং আমরা যখন সেই কোডটা সোশ্যাল সিকিউরিটি কোড নিয়ে আমরা যখন আলোচনা করব, এটা আমরা আরো ডিটেলসে দেখব। কিন্তু সোশ্যাল সিকিউরিটির যে ধারণাটা, এটার প্রয়োজনীয়তাটা এখানে আসে কারণ যখন অসংগঠিত শ্রমিকদের কথা আমরা বলছি, অর্থাৎ আনঅর্গানাইজড সেক্টরে যারা কাজ করছে, যে শ্রমিকরা রয়েছেন, তাদের জন্য সোশ্যাল সিকিউরিটির একটা গুরুত্ব কিন্তু আলাদাই রয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র মজুরি দিয়ে যে তাদেরকে প্রোটেক্ট করছি বা তাদের উন্নয়নের চেষ্টা করছি তা কিন্তু নয়। মজুরি ছাড়াও তাদের আরো অনেক জিনিসের প্রয়োজন। এই যে লেবার স্ট্যান্ডার্ড আমরা আলোচনা করছিলাম আগের লেকচারে, সেই জায়গা থেকে, সেই ভিত্তিতে আমরা এই সোশ্যাল সিকিউরিটির কথা এই শ্রমিকদের উন্নয়নের জন্য বলে থাকি। ফলে সেই জায়গাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই কোডের লক্ষ্য হলো কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তার সুবিধা বৃদ্ধি করা এবং তাদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করা। এবার আমরা দেখব মজুরি প্রবিধানের উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য। মূলত কোড অন ওয়েজেসের উদ্দেশ্য মূল্যায়ন করে নিম্নলিখিত কিছু গুরুত্বপূর্ণ দিকগুলিকে তুলে ধরা যেতে পারে। প্রথম হচ্ছে সার্বজনীন কভারেজ, খুব প্রয়োজনীয় একটা জায়গা। যেমন আমি বলছিলাম, সমাজে বৈষম্যতাটা থাকা তো ভালো নয়, এবং সবাই চায় যে ওই বৈষম্যতাটা যাতে আমরা কমিয়ে ফেলি কি আমরা একেবারেই না রাখি। তো সেইখান থেকে যখন আমরা এই মজুরি কোডের কথা বলছি, সেখানে কিন্তু এই সার্বজনীন কভারেজটা একটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জায়গা। অসংগঠিত ক্ষেত্রের কর্মী সহ সকল কর্মচারীদের জন্য মজুরি সুরক্ষা আইন
সম্প্রসারণ করা, আইনের সরলীকরণ, একাধিক আইনের পরিবর্তে একটি একক সুসংগঠিত কোডের প্রণয়ন করা। এটাও একটা, যেমন আমরা আগেও এই কথাটা বললাম যে যখন একাধিক আইন থাকে তার মানে একাধিক আইনে একাধিক জিনিসপত্র আমরা দেখছি, এবং যখন একই কেসে একই ম্যাটারে যখন একাধিক আইন প্রযোজ্য হচ্ছে তখন একটা বিভ্রান্ত তৈরি হতে পারে। যেমন হয়তো কোনো আইনে ওই জিনিসটা আসছে অথচ অন্য কোনো আইনে ওই ম্যাটারটা পড়ছে না, এটা হতেই পারে। এবং সেই জায়গাতে অথবা সংজ্ঞার ক্ষেত্রে কিছু সংজ্ঞায় যদি ওই জিনিসটা সংজ্ঞায়িত হয় অথচ অন্য কোনো আইনে কোনো সংজ্ঞাতে ওই জিনিসটা সংজ্ঞায়িত হচ্ছে না, সেই ক্ষেত্রে তাহলে কোর্টকে তখন কিন্তু এটা মানতে হবে বা এটা ভাবতে হবে যে এই বিভ্রান্তিটা সে কি করে দূর করবে। তো এইটা একটা আবার জটিলতা সৃষ্টি করে। এই জটিলতার জায়গাটাও কিন্তু এই আইনের সরলীকরণের দ্বারা সম্ভব হয়েছে। ফলে আমি যখন সবকটা আইন, একই সম্পর্কিত সবকটা আইনকে যখন আমি একটা আইনেই একত্রিত করছি, তার মানে তার সংজ্ঞাও এক, তার বৃত্তিও এক, তার পরিকল্পনাও এক, তার উদ্দেশ্যও এক। তো সেই ক্ষেত্রে এই যে আলাদা আলাদা জায়গার ব্যাপারগুলো, এই যে এই জটিলতা যেটা সৃষ্টি হচ্ছিল বা যে বিভ্রান্তিগুলো হচ্ছিল, সেগুলো আমি কমিয়ে ফেলতে পারছি। মজুরির আদর্শ সংজ্ঞা, আমরা সংজ্ঞা নিয়ে আগেও কথাবার্তা বলেছি। তো সকল বিধানের মধ্যে একটি সুসংগীত সংজ্ঞার মাধ্যমে বিভ্রান্তি এবং মামলা মোকদ্দমা এড়ানো। 4 নম্বর, শ্রমিকদের অধিকারের সুরক্ষা, ন্যূনতম মজুরি, সময় মতো অর্থ প্রদান এবং বৈষম্য ছাড়াই ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা। সম্মতি সহজতা, পদ্ধতিগুলোকে সহজতর করে ব্যবসার জন্য নিয়ন্ত্রক বোঝা হ্রাস করা। এইবার কোডের মূল বৈশিষ্ট্যগুলোর দিকে আলোকপাত করা যাক। মজুরির একক সংজ্ঞা নিয়ে বারবার বলছি, সংজ্ঞা নিয়ে আগেও বলেছি, এবং সংজ্ঞার গুরুত্বটা আমরা কিছুতেই কমাতে পারবো না। যখন এর পরের লেকচারগুলোতে আমরা দেখব এই সংজ্ঞাটাকে, এই যে এই ওয়েজেস অথবা এই যে মজুরি, এর সংজ্ঞাটা আমরা কিভাবে প্রণয়িত করেছি এবং এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেই জায়গাগুলো যখন দেখবো আমরা এই বারবার একই কথা বলার পেছনে কি কারণ সেটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো। তো ন্যূনতম মজুরি, বোনাস এবং মজুরি প্রদানের প্রধান প্রবিধানগুলি অভিন্নভাবে প্রযোজ্য। পূর্বের বিভিন্ন সংজ্ঞাগুলিকে বাদ দিয়ে সমস্ত মজুরি সম্পর্কিত আইনগুলিকে এই কোডটিতে এক সংজ্ঞার মাধ্যমে নিয়ে এসে সমস্যার সমাধান করে এবং সেই মতে আইনের পরিচালনা করে। এছাড়া মজুরি সম্পর্কিত অন্যান্য বিষয় যেমন আইনের বিভিন্ন প্রযোজ্যতা, ইউনিফর্ম অ্যাপ্লিকেবিলিটি অফ ল যাকে আমরা বলি, বোনাস প্রদান, মজুরি থেকে কর্তন একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এই যে এই সোশ্যাল সিকিউরিটির কথা আমরা বলছিলাম একটু আগে, সেটার জন্য কিন্তু আমরা দেখি যখনই আমরা কোথাও কাজ করছি, চাকরি করছি, যে মজুরি আমাদের দেওয়া হচ্ছে, কিছু কিছু কর্তনও হয় এবং সেই কর্তনগুলো বা যাকে আমরা ইংরেজিতে ডিডাকশন বলি, সেগুলো কোন কনটেক্সটে হতে পারে, আদৌ কি সেটা আইনত ঠিক, বা এরকম তো নয় যে নিয়োগকর্তা আছেন তিনি বেশি কর্তন করছে, যা ওনাকে যা আইনত তিনি করতে পারেন তার থেকে বেশি কর্তন করছেন, এই জায়গাগুলোকেও কিন্তু মজুরি কোড দেখছে। রেকর্ড রাখা এবং তার পরিদর্শন, অর্থাৎ রেকর্ড কিপিং অ্যান্ড ইন্সপেকশন, অর্থাৎ যে কেউ সেই রেকর্ডটা দেখতে পায়। যখন আমি রেকর্ডের কথা বলছি এটা আরো বেশি প্রয়োজনীয় হয়ে যায়, কারণ আমি যখন কত মজুরি কাকে দিচ্ছি সেটা যখন রেকর্ড রাখছি, সেটা কিন্তু আজকে শুধু নয়, আজকে 10 বছর পরেও কিন্তু আমি সেটাকে দেখতে পারবো। এবং আমি যখন সেটাকে দেখছি, সেটাকে পরিদর্শন করছি, সেই ক্ষেত্রে কিন্তু যদি কোনো বৈষম্য থেকে থাকে বা যদি কোনো ভুল চুক হয়ে থাকে, সেটা কিন্তু আমার চোখে পড়বে। যখন এই জিনিসটাকে আমি আরো বেশি আইনের পরিধির মধ্যে নিয়ে আসছি, আর আমাকে যখন কিছু লিখে রাখতে হবে, রেকর্ড রাখতে হবে, এবং সেই রেকর্ডে যে কমপ্লায়েন্সের কথা বলছিলাম একটু আগে, সেই কমপ্লায়েন্স মেনে যখন আমাকে সেই রেকর্ডটা পেশ করতে হবে এবং ইন্সপেকশনের জন্য সেটাকে আমাকে রেডি রাখতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা দায়িত্ব চলে আসে, বা একটা বলতে পারেন এটা একটা আইনত একটা ভার দেওয়া হচ্ছে নিয়োগকর্তার উপর, যে সে এমন কিছু করবে না যেটা সে রেকর্ডে ভুল ধরা পড়তে পারে। ফলে সে আরো বেশি কেয়ারফুল হবে, সে আরো বেশি ভালো করে বা আইনের দিকগুলো দেখে সেই জিনিসগুলোকে করবে। ফলে রেকর্ড কিপিংও অত্যন্ত প্রয়োজনীয়। এবং অসম্মতির জন্য জরিমানা, অর্থাৎ যদি তা সত্ত্বেও
যদি সে কমপ্লায়েন্স না হয়, মানে সে নন কমপ্লায়েন্স করে, যা যা আইন তাকে করতে বলেছে বা যেভাবে করতে বলেছে, যতটুকু করতে বলেছে, কোনো নিয়োগকর্তা যদি সেটা না করে, সেই ক্ষেত্রে তার জন্য তাহলে রয়েছে দণ্ড। এবং সেই কি দণ্ড হবে, কতটা হবে, কিভাবে হবে, সেই জিনিসগুলো পর্যন্ত আইনের মধ্যে বলা আছে। ইত্যাদি অন্যান্য বিধানগুলি আইনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত মজুরি সংক্রান্ত কোডের লক্ষ্য মজুরি প্রদানের জন্য আরো স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং দক্ষ। ফলে আমরা এই তিনটে জায়গায় দেখছি, স্বচ্ছ অর্থাৎ একটা ক্লিয়ার গাইডলাইন যাকে বলা যায়, ন্যায়সঙ্গত যেটা ন্যায্য হবে, যেটা ঠিক হবে, এবং যেটা দক্ষ অর্থাৎ এফিশিয়েন্ট হবে, সেই ব্যবস্থা তৈরি করা, যাতে নিশ্চিত করা যায় যে সমস্ত শ্রমিক তাদের কাজের জন্য ন্যায্য বেতন এবং সময় মতো ক্ষতিপূরণ পান। এবার আমরা দেখব মজুরির ধারণা। মজুরির ধারণা হলো যে ওয়েজ, আমরা এখন মজুরি কথাটা যখন বলছি, বাংলাতে আমরা অনেক রকমই শব্দ ব্যবহার করতে পারি, যেমন আমরা মজুরি কথাটি বলতে পারি, পারিশ্রমিক বলতে পারি, মায়না বলতে পারি, অনেক কিছুই বলা যায়। কিন্তু আবার আমরা যেহেতু আইন পর্যালোচনা করছি, এই ক্ষেত্রে একটি শব্দ ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। ফলে এইখানে ওয়েজ কথাটি ব্যবহৃত করছি আমি। ওয়েজ বা মজুরি বলতে আমরা বুঝি যে কোনো কাজ বা পরিষেবার জন্য অর্জিত একটি নির্দিষ্ট নিয়মিত অর্থ উপার্জন। এবার এখানে দেখতে হবে যে আমি কিন্তু দুটো জিনিস বললাম, একটা হচ্ছে কাজ, একটা হচ্ছে পরিষেবা। কাজ বলতে আমরা কি বুঝি, যেটা ফিজিক্যালি কোনো কাজ করা হচ্ছে, এবং পরিষেবা অর্থাৎ এইখানে আমরা কিন্তু সার্ভিস সেক্টরের কথাও বলছি। মানে সবসময় যে আমরা কোনো জিনিস বানাচ্ছি, তৈরি করছি, তার কিন্তু কোনো মানে নেই। অনেক সময় কিন্তু সার্ভিসও দেওয়া হয়। এই ধরুন উদাহরণ সহকারে কেউ কারো এসিটা খারাপ হয়ে গেল, কারো ক্যামেরাটা খারাপ হয়ে গেল, তাহলে সে যখন কোথাও যাচ্ছে, সে তো নতুন কোনো জিনিস কিনতে যাচ্ছে না, সে ওই জিনিসগুলো ঠিক করাতে যাচ্ছে। এবার যখন ঠিক করানো হচ্ছে, সেটাও একটা সার্ভিস। এবার যে শ্রমিক এই এসিটা ঠিক করছে, বা ধরুন ঘরে কারো রং করে দিচ্ছে, সে তো নতুন কোনো উৎপাদন করে নতুন কোনো জিনিস আপনাকে তৈরি করে দিচ্ছে না, কিন্তু সে সময় দিচ্ছে, সে তার শ্রমও দিচ্ছে, সেও কিন্তু শ্রমিক হলো, এবং তার শ্রমটাকে আমরা সার্ভিস বলে গণ্য করছি। ফলে আমরা যখন মজুরির ধারণা আমরা আলোচনা করছি, আমাদেরকে বুঝতে হবে শুধুমাত্র কাজ অর্থাৎ প্রোডাকশন, কোনো জিনিস তৈরি করাকে কিন্তু আমরা শ্রমের পরিপ্রেক্ষিতে দেখছি না। শ্রমকে আমরা সার্ভিস অথবা পরিষেবার বৃত্তিতেও কিন্তু আমরা দেখব। যে কোনো কাজ বা পরিষেবার জন্য অর্জিত একটি নির্দিষ্ট নিয়মিত অর্থ উপার্জন, নির্দিষ্ট এবং নিয়মিত। আইনত মজুরি ঘণ্টাভিত্তিক, দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে প্রদান করা হয়। অতএব যখন একজন নিয়োগকর্তা একজন কর্মচারীকে তার শ্রম বা পরিষেবার বিনিময়ে যে অর্থ প্রদান করে, তাকে আমরা মজুরি বলি। ফলে এইখানে সংজ্ঞাটা আমাদের কাছে অনেকটা বেশি ক্লিয়ার হলো, যদিও এটা আইনত সংজ্ঞা নয়, আইনত সংজ্ঞা আমরা আরেকটু পরে আলোচনা করব। কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে আমরা 3-4টে জিনিস দেখছি। সেটা এক হচ্ছে কর্মচারীকে তার শ্রমের জন্য দেওয়া হচ্ছে বা পরিষেবার জন্য দেওয়া হচ্ছে, এবং সেটা অর্থ প্রদান, অর্থই দেওয়া হবে। শ্রমকে কিন্তু আমরা জিনিসের মাধ্যমে দিতে পারি না, যে কোনো শ্রমিক কোনো কারখানাতে কাজ করলো এবং তার বিনিময়ে তাকে চাল, ডাল বা নুন, তেল দেওয়া হলো বা কাপড় দেওয়া হলো, সেটা কিন্তু আমরা মজুরির মধ্যে ফেলছি না। ফলে এটা আর্থিক একটা ব্যাপারই হতে হবে, অর্থ প্রদানই করতে হবে, এবং তাকে বলা হয় মজুরি। এবার মজুরি প্রদান করার ভিত্তি কি কি হতে পারে? দুটো ভিত্তি হতে পারে, একটা হচ্ছে সময় ভিত্তিক, আর আরেকটা হচ্ছে কাজ সম্পন্নের পরিমাণের ভিত্তি। এবার মজুরির পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয় সময় বা সম্পন্ন কাজের পরিমাণের উপরে ভিত্তি করে। সেগুলো কি? এবার আমরা এইগুলোই আরেকটু বেশি গভীরভাবে বুঝে নিই। তাহলে প্রথমে আমরা দেখি সময় ভিত্তিক মজুরি কাকে বলে। সময় ভিত্তিক মজুরি হলো যাকে প্রায়ই ঘন্টা বা দৈনিক মজুরিও বলা হয়। একজন কর্মচারী যে সময় কাজ করবেন তার উপর নির্ভর করে প্রদান করা হয় উৎপাদন নির্বিশেষে। এই জায়গাটা বুঝতে হবে যে কর্মচারী যখন তার কাজের জায়গাতে যাচ্ছে, সেটা তার কারখানা হোক, তার অফিস হোক, তার যে কোনো জায়গা হোক, যখন সে
গিয়ে তার শ্রমটা দিচ্ছে এবং যতক্ষণের জন্য সেই শ্রমটা দিচ্ছে, এবার যতক্ষণ সে ওখানে বসে থাকলো, সে কাজ করলো, তাতে তার উৎপাদনা কতটুকু, মানে সে কতগুলো ইউনিট অফ প্রোডাকশন করছে, তার ভিত্তিতে কিন্তু তাকে আমি মজুরি দিচ্ছি না। যখন আমি সময়ভিত্তিক মজুরির কথা বলছি, তার মানে হচ্ছে সে কতক্ষণ দিনে কাজ করেছে বা এক মাসে কতদিন কাজ করেছে, একদিনে কত ঘন্টা কাজ করেছে, তার ভিত্তিতে যখন আমি তাকে মজুরিটা দিচ্ছি, সেটা হলো আমার সময়ভিত্তিক মজুরি। সময়ভিত্তিক মজুরিতে সে কি কি উৎপাদন করছে সেই বিষয় কিন্তু যে এমপ্লয়ার হবে সেটা সে দেখবে না। এটি সময় মজুরি বা সময় ভিত্তিক বেতন নামেও পরিচিত, যাকে আমরা ইংরেজিতে বলি টাইম বেসড পে। এটি এমন একটি ব্যবস্থা যেখানে কর্মীরা তাদের কাজের সময় ব্যয় করে মজুরি পান। সময় ভিত্তিক মজুরি সাধারণত গণনা করা হয় কিসের সময়? এক হচ্ছে প্রতি ঘন্টা, যে 1 ঘন্টা কাজ করলে সে কত পায়, যেটাকে আমরা আওয়ারলি ওয়েজ বলি ইংরেজিতে। সেটা দৈনিক হতে পারে, ডেইলি ওয়েজ বলা হয় যেটা ইংরেজিতে, সাপ্তাহিক উইকলি ওয়েজ হতে পারে, মাসিক ভিত্তিতে অর্থাৎ 1 মাসে। সাধারণত আজকের দিনে যখন আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, সাধারণত কিন্তু মাসিক ভিত্তিতেই বেশিরভাগ জায়গাতে শ্রমিকদেরকে মজুরি দেওয়া হয়। কিন্তু আইন এটা বলছে যে কোনো যেমন কন্ট্রাকচুয়াল যারা যেই জায়গাতে কাজ হচ্ছে, সেখানে কিন্তু অনেক জায়গাতে ঘন্টা বিশেষে বা দৈনিক বেসিসেও কিন্তু টাকা দেওয়া হতে পারে, মজুরি দেওয়া যেতে পারে। এই পদ্ধতিটি সহজবোধ্য এবং নিশ্চিত করে যে কর্মীরা তাদের উপস্থিতি এবং কাজের সময় অনুসারে অর্থ উপার্জন করবেন। এই পদ্ধতিতে সেই সময়ের মধ্যে উৎপাদিত উৎপাদন নির্বিশেষে কর্মীদের বেতন বা মজুরি দেওয়া হবে। কতটা উৎপাদন তারা এই 1 ঘন্টায় হোক বা দৈনিক হোক বা সাপ্তাহিক হোক বা মাসিক হোক, কতটা সে উৎপাদন করলো 1 মাসে বা 1 দিনে বা 1 সপ্তাহে, সেইটা না দেখে সেইটা নির্বিশেষে তাকে টাকা দেওয়া হবে, যেটা ঠিক করা হয়েছে। অপরদিকে সম্পন্ন কাজের, এবার আমরা চলে আসছি, এতক্ষণ আমরা দেখছিলাম সময়ভিত্তিক মজুরি, এবার আমরা দেখব সম্পন্ন কাজের পরিমাণের ভিত্তিতে। অর্থাৎ এখানে কিন্তু সময়টা তাহলে গুরুত্ব রাখছে না, এখানে আমি 1 ঘন্টায় বা 1 দিনে বা 1 মাসে আমি কতগুলো ইউনিট অফ প্রোডাকশন, কতটা উৎপাদন করলাম, সেই উৎপাদনের ভিত্তিতে আমাকে দেওয়া হবে টাকা, মানে আমার মজুরি। তাহলে অপরদিকে সম্পন্ন কাজের পরিমাণের ভিত্তিতে যে মজুরি প্রদান করা হয় তাকে বলে পিস রেট মজুরি, ইংরেজি থেকে বলে পিস রেট ওয়েজ। এটি প্রদান করা হয় উৎপাদিত ইউনিট বা সম্পন্ন কাজের সংখ্যা বা পরিমাণের উপর ভিত্তি করে। এই ক্ষেত্রে কর্মী কতটা সময় কাজ করেছেন সেটা দেখা হয় না। আমরা যেমন এর আগে দেখেছি, যেমন এই সময় ভিত্তিতে আমরা দেখেছি যে উৎপাদনের নির্বিশেষে টাকা দেওয়া হচ্ছে সময়ের ভিত্তিতে, ঠিক সেইভাবে যখন আমরা কাজের পরিমাণের ভিত্তিতে যখন আমরা মজুরি দিচ্ছি, তখন কিন্তু আমরা সে কতটা সময় কাজ করছে আমরা কিন্তু সেটা দেখছি না, সে কতটা উৎপাদন করেছে বা যদি সেটা সার্ভিস সেক্টর হয় তাহলে সে কতটা সার্ভিস দিয়েছে সেই সময়টা আমরা কিন্তু সেটা দেখছি। এই ক্ষেত্রে কার্যকরভাবে ক্ষতিপূরণ বা আয় সরাসরি উৎপাদনশীলতার সাথে সংযুক্ত থাকে। এটা বলা হয়ে থাকে যে এই পদ্ধতিটির দ্বারা শ্রমিকদের উৎপাদনশীল বৃদ্ধি লাভ করে, অর্থাৎ যতক্ষণ কেউ কাজে থাকছে সে আরো বেশি প্রোডাক্টিভ হবে, উৎপাদনশীল হবে, সেই উদ্দেশ্যে এটা বৃদ্ধি লাভ করে, এটা বলা হয়। এটা কতটা সত্যি সেই বিষয়ে সেটা একটা আলাদা আলোচ্যের বিষয়, কিন্তু এই মুহূর্তে বোঝার জন্য এই দুটি যে ভিত্তি রয়েছে, একটা সময় ভিত্তিক এবং একটি কাজের পরিমাণের ভিত্তি, এই দুটির মধ্যে কাজের পরিমাণের ভিত্তিটাকে বলা হয়ে থাকে যে সেটা শ্রমিককে বেশি কাজ করা বা উন্নত মানের কাজ করা বা বেশি এফিশিয়েন্ট এফেক্টিভ কাজ করা, সেটাকে সে আরো বেশি উৎসাহিত করে। এবার মজুরিতে বিভিন্ন ধরনের অর্থ প্রদান অনুভুক্ত থাকতে পারে, যার মধ্যে কি কি রয়েছে, মূল যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কিছুটা আমরা ডিসকাস করব। যেমন প্রথমে হচ্ছে মৌলিক বেতন, যাকে আমরা বলি বেসিক পে। দুর্মূল্য অধিদায় বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স, হাউস রেন্ট ভাতা, যেটাকে হাউস রেন্ট অ্যালাওয়েন্স বলে ইংলিশে, অন্যান্য ভাতা যেমন সেটা ট্রাভেল অ্যালাউন্স হতে পারে, সেটা মেডিকেল ভাতা হতে পারে, সেটা কোনো স্পেশাল ভাতা হতে পারে, এবং সেই সাথে অন্য সুবিধা এবং আর্থিক ক্ষতিপূরণ।
বোনাস, বোনাস একটা ইম্পর্টেন্ট জায়গা, এবং সেটার সাথে আমরা দেখব কর্তন, অর্থাৎ যেটাকে আমরা স্ট্যাটিউটারি ডিডাকশন বলি। স্ট্যাটিউটারি ডিডাকশন অর্থ যেখানে আইন বলে দিচ্ছে যে এই কর্তনগুলো করা যেতে পারে, সেগুলোকে আমরা বলবো স্ট্যাটিউটারি ডিডাকশন। এখানে বুঝতে হবে যে স্ট্যাটিউটারি ডিডাকশনস কিন্তু বেতন বা মজুরি থেকে কিছু কর্তনকে বোঝায়, যেমন সেটা প্রভিডেন্ট ফান্ড হতে পারে, ইএসআই হতে পারে, বা যে কোনো রকমের ট্যাক্স হতে পারে। এই জিনিসগুলো কিছু সোশ্যাল সিকিউরিটির জন্য হয়, আর কিছু হয় ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে। তো এই যে এই কর্তনগুলো যদি এগুলো স্ট্যাটিউটারি হয়, তার মানে এগুলো ন্যায্য, এবং এগুলো প্রত্যেকটি মানুষের বেতন থেকেই বা মাইনা থেকে বা মজুরি থেকে এগুলো কর্তন করা হয়। এগুলো যখন এক্সট্রা কিছু কাটা হয়, মানে এইগুলোর থেকে ঊর্ধ্বে গিয়ে যদি নিয়োগকর্তা কিছু বেশি টাকা কাটে, তাহলে সেগুলোকে কিন্তু আমরা স্ট্যাটিউটারি বলবো না, এবং সেই ক্ষেত্রে নন কমপ্লায়েন্সের একটা ব্যাপার চলে আসে। তাহলে এগুলি ছাড়াও মজুরির কাঠামোর মধ্যে থাকতে পারে অন্যান্য উপাদান, যেমন ওভারটাইম বেতন। দিনে একজন একটা ফ্যাক্টরিতে বা একটা কারখানাতে একটা ব্যক্তি, একটা শ্রমিক কতক্ষণ কাজ করবেন সেটা সাধারণত নির্ধারিত থাকে। এবার সেই নির্ধারিত সময়ের ঊর্ধ্বে গিয়ে, বাইরে গিয়ে বেশি যদি কোনো ব্যক্তি, কোনো শ্রমিক কাজ করছেন, তাহলে তাকে কিন্তু ওভারটাইম বেতন দিতে হবে। অর্থাৎ সে যে বেশি সময় দিল সেই সময়টা কাজ করতে হবে, সেই সময়ের জন্য তাকে বেতন আলাদা করে টাকা দিতে হবে, মজুরি দিতে হবে। আচ্ছা, বলে রাখি যে আমি যখন ওভারটাইম বেতনের কথা বলছি, এটা কিন্তু এই সম্পূর্ণ কাজের পরিমাণের ভিত্তিতে যদি আমরা মজুরিটাকে নির্ধারিত করছি, তাহলে কিন্তু সেটা হবে না। যখন সময় ভিত্তিক মজুরি হচ্ছে, সেই ক্ষেত্রে ওভারটাইমের কথা আসে। গ্র্যাচুইটি হতে পারে, পারকুইজিট হতে পারে। পারকুইজিট বলতে অন্য রকমের সুযোগ সুবিধা, যেমন অনেক জায়গাতে, অনেক কোম্পানিতে তাদের যারা কর্মী হয় তাদেরকে কিছু ফ্রি পাস দেওয়া হয়, সেটা সিনেমা দেখার জন্য পাস হতে পারে, বা কোনো গ্রসারি কেনার জন্য কোনো কুপন দেওয়া হতে পারে, বা অন্য কোনো জিনিসপত্র কেনার জন্য কিছু টাকা দেওয়া হতে পারে। এই জিনিসগুলোকে কিছু এক্সট্রা ফেসিলিটি দেওয়া যেগুলো হয়, সেগুলোকে আমরা পারকুইজিট বলি। তাহলে এগুলো হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা। এখানে এটা বলে রাখা দরকার যে কোড অন ওয়েজেস আইনটি আসার আগে পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট, মানে অর্থাৎ যেটা 1936 সালে যেটা হয়েছিল, এই মজুরি দেওয়ার আইনের পরিকাঠামোতে পরিচালনা করেছে। আর যেহেতু আমি একটু আগেই বললাম যে এখনো এই 2019-এর আইনটা কিন্তু এখনো নোটিফাই হয়নি। অফিসিয়ালি একটা আইন যতক্ষণ গেজেটেড না হচ্ছে, ততক্ষণ সেই আইনটা কিন্তু পরিচালিত হতে পারে না। ফলে আইনগুলো তৈরি তো হয়ে গেছে, কিন্তু আইনগুলো কিন্তু পরিচালনা এখনো হচ্ছে না। সেই কারণে যতদিন এই আইনগুলো পরিচালনা না হচ্ছে, এই যে 1936 সালের পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট, এতক্ষণ ধরে আমরা যেই মজুরি সম্পর্কিত যেসব কথাগুলো বললাম, সেটা কিন্তু আজকের দিনেও 2025-এও কিন্তু এই 1936 সালের পেমেন্ট অফ বোনাস অ্যাক্টটাই কিন্তু এখন অবধি প্রযোজ্য। প্রকৃতপক্ষে এই সময়ে পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্টটি আইনি পরিকাঠামোটি পরিচালনা করছে, কারণ কোড অন ওয়েজেস তৈরি হলেও এখন অবধি নোটিফাই না হওয়ার কারণে এই আইনটি বাস্তবিত হয়নি। মজুরিকে উদ্দেশ্য বা তার প্রেক্ষাপট অনুসারে পৃথক করা যেতে পারে, এবং সাধারণত আমরা 3 প্রকারের এই মজুরির উদ্দেশ্যকে বা মজুরির ভিত্তিকে আমরা মনে করে থাকি, চিন্তাভাবনাকে বুঝে থাকি। প্রথমটি হলো ন্যূনতম মজুরি, যাকে আমরা বলি মিনিমাম ওয়েজেস, ন্যায্য মজুরি, যাকে ইংরেজিতে বলা হয় ফেয়ার ওয়েজ, এবং জীবনযাত্রার মজুরি, যাকে বলা হয় লিভিং ওয়েজ। এবার আমরা এক এক করে দেখে নেব এগুলোর অর্থ কি। ন্যূনতম মজুরি হলো সর্বনিম্ন মজুরির হার বা নিয়োগকর্তার আইনত তাদের কর্মীদের দিতে বাধ্য। এটি একজন নিয়োগকর্তা একটি নির্দিষ্ট সময়ের কাজের জন্য একজন কর্মীকে সর্বনিম্ন পরিমাণের অর্থ প্রদান করে থাকেন। ভারতে ন্যূনতম মজুরি কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকার দ্বারাই নির্ধারিত হয়। এই ন্যূনতম মজুরিটি পরিবর্তিত হতে পারে বিভিন্ন রাজ্যে এবং শিল্পের ভিত্তিতে। শিল্পের অর্থ আমি ইন্ডাস্ট্রি, যেটাকে আমরা ইংরেজিতে বলি, আলাদা আলাদা ইন্ডাস্ট্রিতে ন্যূনতম মজুরি আলাদা আলাদা হতে পারে। এবং যেহেতু এখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই এখানে যুক্ত রয়েছেন, অনেক রাজ্যতে রয়েছে যেখানে মিনিমাম ওয়েজ বা ন্যূনতম ওয়েজ কম বা বেশি হতে পারে তুলনামূলকভাবে অন্য কোনো রাজ্যের থেকে। এবার আমরা দেখব ন্যায্য মজুরি।
ন্যায্য মজুরি হলো এমন একটি মজুরি, আচ্ছা একবার এখানেও বলা দরকার, ন্যূনতম মজুরি নিয়ে যখন আমরা আলোচনা করছি, ন্যূনতম মজুরি কিন্তু সেই মজুরিটি যেটি প্রত্যেকটি ব্যক্তির ন্যূনতম জীবনধারার তার জীবনযাপনের জন্য ন্যূনতম জিনিসগুলো করার জন্য প্রয়োজন। এবং সেটাতে আমরা দেখি মানে মেইনলি আমরা সেটাতে দেখি খাদ্য, তার জামা কাপড় পরার জায়গা এবং তার থাকার জায়গা, এই তিনটাকে আমরা ন্যূনতম মজুরির মধ্যে প্রধানতভাবে দেখে থাকি। ফেয়ার ওয়েজ হচ্ছে ন্যায্য মজুরি হলো এমন একটি মজুরি যা ন্যূনতম মজুরির বাইরেও অন্যান্য বিষয় বিবেচনা করে, যা যুক্তিসঙ্গত এবং ন্যায্য বলে বিবেচিত হয়। এর লক্ষ্য শ্রমিক এবং তাদের পরিবারের জন্য একটি ভালো জীবনযাত্রার মান প্রদান করা। এটি শিল্পের মান, জীবনযাত্রার ব্যয়, শ্রমিকের অবদান এবং অভিজ্ঞতার মতো বিষয়গুলির দ্বারা প্রভাবিত হয়। ন্যায্য মজুরি বা ফেয়ার ওয়েজ অতএব স্বাভাবিকভাবেই ন্যূন মজুরির থেকে অনেকটাই বেশি। ন্যূনতম মজুরিতে আমরা শুধু দেখছি যে একজন শ্রমিক এবং তার পরিবারকে বেঁচে থাকার জন্য যে ন্যূনতম জিনিসগুলো প্রয়োজন, যতটুকু খাওয়ার প্রয়োজন, যতটুকু কাপড় পরার প্রয়োজন, বা যতটুকু থাকার জন্য তার যতটুকু টাকা পয়সা লাগছে, শুধু সেইটুকুকে যখন ভিত্তি করে আমি একটা মজুরির ধারণা তৈরি করছি, সেটাকে আমি বলবো মিনিমাম ওয়েজ বা ন্যূনতম মজুরি। ফেয়ার ওয়েজে যখন আমি যাচ্ছি তখন কিন্তু এগুলোর বাইরেও যেমন অন্যান্য বিষয় গুলো বিবেচনা করা হয়, যেখানে তার জীবনযাত্রার মানটাকে আমরা দেখি। যেমন তার শিল্পের মান, যে কাজটা সে করছে সে কতদিন ধরে করছে, কিভাবে করছে, তার জীবনযাত্রার ব্যয়, জীবনে তো শুধু বেঁচে থাকার জন্য খেয়ে এবং পড়ে এবং থেকে তো বেঁচে থাকা যায় না, তার বাইরেও অনেক কিছু রয়েছে। শিশুদের শিক্ষা, সামাজিকতা মেটানো, তাদের শখ আহ্লাদ, ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো রয়েছে। তাহলে ফেয়ার ওয়েজের ধারণাটি যখন আমরা আলোচনা করছি, বুঝতে হবে যে সেই মজুরির মধ্যে কিন্তু এই ধরনের জিনিসগুলোকেও আমি মেনে চলেছি। ফলে স্বাভাবিকভাবে মিনিমাম ওয়েজ বা ন্যূনতম মজুরির থেকে এই ফেয়ার ওয়েজটা কিন্তু অনেকটাই বেশি হয়। এবার আমরা আসছি তৃতীয় ধারণাতে, যেটা হচ্ছে লিভিং ওয়েজ। জীবনযাত্রার মজুরি বা জীবিকা নির্বাহের মজুরি হলো একজন শ্রমিকের মৌলিক চাহিদা পূরণ এবং নিজের পরিবারের জন্য একটি ভালো জীবনযাত্রার মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় ন্যূনতম আয়। ন্যূনতম আয় অর্থাৎ এই লিভিং ওয়েজের যে ধারণাটি, সেটা কিন্তু এই ন্যূনতম মজুরি এবং এই ন্যায্য মজুরি, এই দুটোকে মিলিয়ে আমি করছি লিভিং ওয়েজ। অর্থাৎ আমার ন্যূনতম জিনিসগুলোও লাগছে, মানে যেটা আমার খাওয়ার দরকার, যেটা আমার খাদ্য, যেটা আমার পড়ার কথা, যেখানে আমার থাকার কথা, সেটা তো আমার লাগছেই। তার বাইরে যেই আমি বাকি জিনিসগুলো বললাম, যে সামাজিক জীবনযাপন করার জন্য যা যা দরকার, বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার দরকার, সেই জিনিসগুলোকে আমি নিচ্ছি, কিন্তু আমি কিন্তু সেইখানে বেশি মাত্রাটা রাখছি না, পরিমাণটা কিন্তু আমার সেখানে কমে যাচ্ছে। ফলে লিভিং ওয়েজকে, জীবনযাত্রার মজুরিকে আমরা বলি ন্যূনতম মজুরি এবং ফেয়ার ওয়েজ, দুটোর মাঝামাঝিতে পড়ে। ফেয়ার ওয়েজ মানে যেখানে আমার সেভিংসও রয়েছে, যেখানে আমি ভালো রকমভাবে ঘুরতে যাচ্ছি, যেখানে আমার প্রচুর প্রাচুর্য রয়েছে, সেই জায়গাটাতে ভারতবর্ষ কিন্তু এখনো পৌঁছাতে পারেনি। কিন্তু লিভিং ওয়েজ অর্থাৎ মিনিমাম ওয়েজ, ন্যূনতম মজুরির থেকে আরেকটু বেশি, যেখানে আমরা শিশুদের শিক্ষা, যেখানে কিছুটা হলেও সেভিংস, যেখানে কিছুটা হলেও ঘুরতে যাওয়া বা জিনিসপত্র কেনার, এইগুলোর যেখানে আমি একটা জায়গা পাচ্ছি আমার মজুরির দ্বারা, সেইটাকে আমরা লিভিং ওয়েজ বলছি। এটি কেবল খাদ্য এবং আশ্রয়ের মতো মৌলিক বেঁচে থাকার চাহিদা পূরণের বাইরেও সম্প্রসারিত। স্বাস্থ্য সেবা কি কি পড়ে সেখানে? স্বাস্থ্য সেবা, হেলথ একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। শিক্ষা, পরিবহন এবং অপ্রত্যাশিত ঘটনার জন্য কিছু ব্যবস্থার মতো বিষয়গুলি এতে অন্তর্ভুক্ত। এই ধারণাটির মূল ভিত্তি হলো যে শ্রমিকদের সমাজে মর্যাদার সাথে, খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা, মর্যাদার সাথে অংশগ্রহণ করার জন্য পর্যাপ্ত উপার্জন করা দরকার। এবার জীবনযাত্রার মজুরি বা লিভিং ওয়েজ ন্যূনতম এবং ন্যায্য মজুরির মাঝামাঝি হয়, যেটা আমি এখনই বললাম। যে কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা এটা চেষ্টা করে যে তাদের ন্যূনতম মজুরি যাতে জীবনযাত্রার মজুরির থেকে ন্যায্য মজুরির দিকে অগ্রসর হয়, অর্থাৎ তাদের ন্যূনতম মজুরিটা যাতে লিভিং ওয়েজ মানে মিনিমাম ওয়েজটা যাতে লিভিং ওয়েজ অবধি উঠে আসে।
যেহেতু বললাম মিনিমাম ওয়েজটা একদম নিচে থাকে আর ফেয়ার ওয়েজটা ওপরে থাকে, মাঝামাঝি কোথাও একটা থাকে লিভিং ওয়েজ। এবার যখন একটা দেশের সামাজিক এবং অর্থনৈতিক বিষয়গুলো যখন অগ্রসর হচ্ছে, অগ্রগতির দিকে যাচ্ছে, এটা সবসময় চেষ্টা করা হয় যে ন্যূনতম মজুরিটাকে আমি উঠিয়ে লিভিং ওয়েজের কনটেক্সটে, লিভিং ওয়েজের লাইন অব্দি আনতে পারি। তাহলে আমার ন্যূনতম মজুরি মিনিমাম ওয়েজ যদি লিভিং ওয়েজ হয়, অর্থাৎ সেখানে আমার পরিবারের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবহনের চলাফেরা করার জিনিসগুলো, ছুটি ছাটা কাটানোর জিনিসগুলো এবং অপ্রত্যাশিত ঘটনাগুলিকেও যখন আমি মেনে নিচ্ছি আমার ন্যূনতম মজুরির মধ্যে, সেটাকে আমি চেষ্টা করছি আমার ন্যূনতম মজুরিটাকে লিভিং ওয়েজ, জীবনযাত্রার ওয়েজের ওপরে ওদিকে ঊর্ধ্বে নিয়ে যাওয়া। মজুরি সংক্রান্ত কোড প্রণয়নের আগে ন্যূনতম মজুরি বা মিনিমাম ওয়েজ অ্যাক্ট 1948 ছিল এমন একটি আইন যা দেশের ন্যূনতম মজুরির আইনি কাঠামোর দিকে নজর দেয়। ছিল বলাটা হয়তো পুরোপুরি ঠিক না, কারণ আমি একটু আগেই যেমন বললাম 2019-এর কোডটা যেহেতু এখন অবধি গ্যাজেটেড হয়নি, ফলে এখনো কিন্তু আমরা এই মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, যেটা 1948 সালের আইন, আমরা কিন্তু সেটাকেই মেনে চলছি মিনিমাম ওয়েজ দেখার জন্য। এখানে আরো বলে রাখা প্রয়োজন যে কোড অন ওয়েজেস 2019-এ এখনো নোটিফাই না হওয়ার কারণে আমরা এখনো পুরনো আইনগুলিকেই অনুসরণ করছি এবং সেগুলোকেই আমরা মেনে চলছি। অনেক ধন্যবাদ। আমার দ্বিতীয় লেকচার এখানেই শেষ হলো। নমস্কার। Hi, my name is Gillette Sam, and I teach sociology at IIT Kanpur. Today, I want to tell you a little bit about what sociology is. In order to go ahead and study sociology, one of the things you need to develop is a sociological way of thinking. Now, this capacity to think in a sociological manner was termed as the sociological imagination by an American sociologist called C. Wright Mills in 1959. He argued that in order to think in a sociological manner, you should be able to have two different skill sets. The first skill set would require you to have the capacity to think beyond the problems that individuals face. So if you encounter a problem that some one individual is facing, you should be able to connect it to a broader public problem. Mills gave the example of people in his neighborhood. He says if there is one person who is unemployed in the neighborhood, that seems to be an individual problem. But as a sociologist, you're expected to dig around a little. So you come across a couple of other people in your neighborhood who are also unemployed. That indicates to you that rather than being a specific problem, there is a larger public issue at hand. So as a sociologist, you're supposed to look at individual problems and see how they are connected to broader public issues. The second capacity that you're expected to develop as a sociologist is the capacity to link an individual's biography with history. Historical thought may not come to you as the first thing that's connected to sociology, but it plays a pretty important role in the field. So Mills argues that rather than looking at a problem in the here and now, it's important to trace that long historical trajectory that may be connected to this individual problem. Let me give you an example from India, right? Let's say you look at the women in your family. Let's see at what age do they get married. So you may see that your sibling is getting married at the age of 25. Go back one generation. At what age did your mother get married? You may find that she got married a little younger, let's say 21. Go back another generation. At what age did your grandmother get married? You may find that she got married even younger, 18 or possibly even younger than that. So this capacity to see how
the history of a family then influences the age at which your sibling got married. That is the capacity to bridge the biography of a person, or rather by a biography we can also think of the biography of a particular problem with history. What has happened in the past? How is that connected to this individual or this problem in the present? Thank you.